আমরা আজকে একটা প্রেসি রাইটিং দেখে নিই স্যাম্পল কিভাবে একটি প্রেসে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে ইয়েতে প্রেসিটাকে লিখতে হয়, কত টাইম তুমি অ্যালট করতে পারো অন অ্যান অ্যাভারেজ। দেখো, ডিসক্রিপটিভ রাইটিংয়ে তোমরা 30 মিনিটস অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটাতে দিলে ইট বিকামস জাস্টিফাইড, বাট 30 মিনিটসও দেয়া যায় না অনেক কিছুতে। সো যেটা আজকে দেখবো যে প্রেসি রাইটিংটি কিভাবে কমপ্লিট করা যায় উইথ ভেরি প্রফেশনাল ম্যানার। তুমি প্রেসিটাকে ঝট করে খুব তাড়াতাড়ি করে কিভাবে ছোট করতে পারো সেই টেকনিকটা আমরা দেখে নেবো উইদাউট মিসিং ইম্পর্টেন্ট থিমস অফ ইচ লাইনার্স যেটা প্রেসির মধ্যে থাকে। এবং দেয়ার বাই আমরা আলোচনা করে নেবো, দেখবে অনেক কিছুই আলোচনা করব আজকে। মানে প্রেসিটা লিখতে গিয়ে দেখবে ছোটখাটো প্রচুর রুলস আছে প্রেসির। হ্যাঁ, মানে তুমি যদি ভালো ভালো বই খাটো দেখবে প্রচুর রুলস দিয়ে রেখেছে। কিন্তু আমি বলবো যে আজকের যে পার্টগুলো আমরা আলোচনা করব সেটা একটুখানি ভালো করে শুনো। এটা লেম্যান রুলস, মানে আমি তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে নম্বরটি তোলা যায়, একদম লেম্যান হিসেবে তুমি অ্যাপ্রোচ করো। ডোন্ট গো আফটার মেনি হার্ড থিংস। খুব একটা হার্ড ভাবে প্রেসিটাকে নিও না, যদিও প্রেসিটি তোমাদের হার্ডই আসে মেইনসে। গত 22 এবং 23-এর প্রেসিটি হার্ড এসেছিল, 22-এর প্রেসিটি মোর হার্ড এসেছিল, যেটা আজকে আমরা প্র্যাকটিস করি। সো লেট আস গো টু দি প্রেসি। ক্লাসিফিকেশন এইসব হ্যাজানো ফ্যাজানো কিচ্ছু দেখতে হবে না। তোমাকে আমি প্রেসিটি দিচ্ছি। প্রেসিটি হচ্ছিল এইটি। হ্যাঁ, এটি হচ্ছিল আমাদের প্রেসি। এই প্রেসিটি আমাদের WBCS 2023-এ আমাদের প্রেসিটি এসছিল WBCS 2023। The medieval word for a poet was a maker. The précis is of the great English poet or writer যাকে আমরা চসার বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, চসারের ব্যাপারে প্রেসিটি পড়ার আগে প্রেসির অনেক টাইপ হয়, মানে সিম্পল টাইপস হয়, তারপরে প্রেসি লিটারেরি টাইপস হয়, অনেক রকম টাইপের প্রেসি হয়। আমিও ভুলে গেছি কি কি, এখানে স্লাইডে আছে সব। হ্যাঁ, এত কিছু পড়ার তো বললাম না যে থিওরির মধ্যে বেশি ঢুকো না। প্রেসি অফ কন্টিনিউয়াস ম্যাটার হয়, প্রেসি অফ স্পিচ হয়, কোরেসপন্ডেন্স, টেলিগ্রাফেস, ঠিক আছে, ইনফরমেটিভ, রেটরিক, এত কিছুর মধ্যে ঢোকার দরকার নেই। আমরা আজকে যে প্রেসিটি করব সেটা একটি লিটারেরি প্রেসি। ঠিক আছে, লিটারেরি প্রেসি মানে একটি লিটারেরি পার্সনের ওয়ার্কের সম্বন্ধে ক্রিটিক্যাল অ্যানালিসিস, অথবা সেই লিটারেরি পার্সোনালিটিটার ব্যাপারে একটি ক্রিটিক্যাল অ্যানালিসিস। যখন আমরা লিটারেরি পার্সোনালিটি বলছি তখন কিন্তু লিটারেরি ইন ট্রু সেন্স, সেটা নাটকেরও হতে পারে, সেটা সিনেমারও হতে পারে, যে কোনো কালচারাল পার্টের অ্যাপ্রিসিয়েশন অথবা ক্রিটিক্যাল অ্যানালিসিস কিন্তু হতে পারে। আজকে এই প্রেসিটি যেটা 2023-এর ইয়েতে দিয়েছিল, তার ওয়ার্ডস ছিল হচ্ছিল অরিজিনাল মেইনস 2022 এই প্রেসিটি এসছে, এবং এই ওয়ার্ডস ছিল হচ্ছিল 400 ওয়ার্ডের একটি প্রেসি দিয়েছিল। কোয়াইট লেন্দি, মানে একটা প্রেসি রাইটিং টেস্ট করতে গেলে 400 ওয়ার্ড দেওয়ার দরকার পড়ে না। 400 ওয়ার্ডটা দিয়েছে কেন? টু ওয়েস্ট ইওর টাইম। তোমার টাইমটা কিভাবে ওয়েস্ট করতে পারে সেটা দেখে নিয়েছে। এবং মানে আই এম ড্যাম শিওর এই প্রেসিটি করতে, মানে আমাকেও যদি ফার্স্ট টাইম এই প্রেসিটি করতে দাও, আই উইল টেক নট মোর দ্যান, মানে 50 থেকে 60 মিনিটের নিচে আমি নিজেও করতে পারবো না। হ্যাঁ, মানে যে কোনো এক্সপার্ট ছেলেকে দিলেও কিন্তু অ্যাটলিস্ট 40 to 50 মিনিটস এই প্রেসিটার পেছনে সে লাগাবে, বিকজ ইট ইজ এ লিটারেরি প্রেসি। এবং সব থেকে খুব মানে মানে আমি তাজ্জব হয়ে গেছিলাম 2022-এর এই প্রেসিটি দেখে, যে এই প্রেসিটি মানে টিপিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মধ্যে, মানে MA ফেমের মধ্যে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এরকম টেস্টিং হতে পারে। এই প্রেসিটি কি করেছে দেখো, চসার ছিল হচ্ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মানে যে সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা গঠন হচ্ছিল, মানে তখনও ফ্রেঞ্চ এবং স্যাকশন ল্যাঙ্গুয়েজ মিলে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আজকের যেটা দেখছো সেটি গঠন হয়, এবং সেটি গঠন হয় ওভার মেনি ইয়ার্স। এবং সেই সময় গঠনকালে কিন্তু চসার ওয়াজ এ পোয়েট হু ইনফ্লুয়েন্সড অ্যান্ড শেপ ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। তাই জন্য তাকে আমরা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলি চসারকে, অথবা ফাদার অফ ইংলিশ পোয়েট্রিও আমরা চসারকে বলে থাকি। এইবার চসারের একটি ফেমাস মানে ইয়ে হচ্ছিল যে সে
একটি নোভেল লিখেছিল দি ক্যান্টারবুরি টেলস, ঠিক আছে? সো এই হ্যাঁ 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 হ্যাঁ। তোমরা ওয়েস্টমিনস্টার অ্যাবে এগুলো শুনেছো, লন্ডনে এগুলো রয়েছে। সো সে একটি ফেমাস এই নোভেলটি লেখে, সেটা হচ্ছিল দি ক্যান্টারবুরি টেলস, ঠিক আছে? এবং এই নোবেলটি কিন্তু 14th সেঞ্চুরির একটা স্যাটারিস্টিক নোবেল, মানে এন্টারটেইনিং করার নোবেল সে লিখেছিল। এই সময়টা, এই 14th সেঞ্চুরি সময়টা ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ কিন্তু গড়ে উঠছিল। আমি কিন্তু এখনো প্রেসিটার মধ্যে ঢুকিনি। আই এম গিভিং ইউ এ ব্যাকগ্রাউন্ড অফ দিস রাইটার হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং তার ওই ক্যান্টারবুরি, হ্যাঁ আরো ওয়ার্কস আছে, যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়েছো তারা জানবে। আমি প্রেসিটি সম্বন্ধে এবার আসি। যে প্রেসিটি প্রথম পার্টে, এই যে প্রেসিটির এই পার্টটা নেয়া, এটি ডাইরেক্ট ক্যান্টারবরি টেলস থেকে এই প্যারাগ্রাফটি তোলা, ঠিক আছে? ক্যান্টারবরি টেলস এর অ্যাপ্রিসিয়েশন থেকে এই মানে বইয়ের মধ্যে এই প্যারাগ্রাফটি রয়েছে। আর সেকেন্ড প্যারাগ্রাফটি যেটা, সেটা কিন্তু ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ চসার, সেটা কিন্তু ক্যান্টারবরি টেলস এর পার্ট না। এরকম একটি অদ্ভুত প্রেসি আমি কিন্তু জীবনে খুব কম পেয়েছি। কম প্রেসি আমরা সলভ করিনি, বাট এই রকম অদ্ভুত প্রেসি যে বইয়ের একটি পার্ট তোলা, উইচ ইজ এ ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দিস রাইটার ইটসেলফ, সেই ক্রিটিক্যাল অ্যানালিসিসটা কন্টিনিউ করা for the next year which is not contained in the book. So it is very critical. মানে এই প্রেসিটি মানে কিন্তু খুব মানে আমি ওয়ান অফ দি হার্ডেস্ট প্রেসিস অফ ডব্লিউবিসিএস আমি ক্লাসিফাই করব, ঠিক আছে? লিটারারি প্রেসি, লাইট লিটারারি প্রেসি হলে সেটা অত ইয়ে হয় না, হার্ড হয় না, বাট দিস ইজ ওয়ান অফ দি হার্ডেস্ট। এইবার প্রেসিটি যখন করবে, মানে প্রেসিটি যখন শুরু করবে, প্রেসিটি শুরু করার আগে মানে আমি অ্যাডভাইস করব যে তোমাদের যখন এই ইয়ের পেপারটি হাতে পাবে, মানে মেইনসের পেপারটি হাতে পাবে, তোমাকে হয়তো 5টা 6টা জিনিস তোমাকে লিখতে হবে। লেটার রাইটিং আছে, তারপর রিপোর্ট রাইটিং তোমার আছে, ঠিক আছে? যদি কম্পোজিশন দেয় ভালো, কম্পোজিশন ডায়লগ, যদি ডায়লগ অনেকদিন দেয় না, কম্পোজিশন যদি দেয় ভালো, সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তারপরে ট্রান্সলেশন আছে, তোমার ট্রান্সলেশন পার্টটি আছে, এবং লাস্টে তোমার প্রেসি পার্টটি আছে, ঠিক আছে? এইবার ব্যাপার হচ্ছিল যে তোমাকে কিন্তু 1 নম্বরে লেটার অথবা রিপোর্টটি কিন্তু 1 নম্বর 2 নম্বরে লাগতে হবে। এই দুটোর মধ্যে কিন্তু কোনো রকম চয়েস করবে না। ডু নট টাচ ট্রান্সলেশন অর প্রেসি ইন দ্য ফার্স্ট প্লেস। যদি তুমি ট্রান্সলেশন বা প্রেসি ইন দ্য ফার্স্ট প্লেসে যাও, তোমার কিন্তু যথেষ্ট সময় নষ্ট হবে, এবং লাস্টের দিকে তুমি টাইম প্রেসারে পড়ে লেটার আর রিপোর্ট রাইটিংটা কিন্তু, বিকজ এভরি পার্ট কন্টেইনস ইকুয়াল মার্কস, ঠিক আছে? মানে 40 নম্বর করে 5টা জিনিস 200 নম্বর, তো প্রত্যেকটা জিনিসেই 200 নম্বর হয়, লেখা আছে, ঠিক আছে? আমি এমনও ছেলেপুলে জানি যারা কিন্তু প্রেসি অ্যাটেম্প না করেও অথবা ট্রান্সলেশন অ্যাটেম্প না করেও 4টে লিখেও কিন্তু তারা মোর দ্যান 120 স্কোর করেছে, ঠিক আছে? এরকম গতবারের মেইনসের আমার ছেলেপুলে জানা আছে। আচ্ছা, এইবার তুমি 1 নম্বর 2 নম্বর প্লেসে যখনই এটা করলে, ইয়োর ডিসিশন যে কম্পোজিশনটা যদি তুমি মোটামুটি জানা থাকে, থিম অফ কম্পোজিশন, তাহলে আমি অ্যাডভোকেট করব তুমি 3 নম্বর প্লেসে কম্পোজিশনটা অ্যাটেন্ড করে নাও। তুমি এই তিনটে, দিস 3 থিংস ইউ হ্যাভ টু ডু উইদিন, মানে প্রথম 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমাকে 3টে পার্ট ছটপট করে নামিয়ে ফেলতে হবে। মানে রিয়েলি ঝটপট করে তোমাকে নামাতে হবে। কারণ এখানে ভাববার কিছু নেই, এখানে প্যারাফ্রেজ করার কিছু নেই, এখানে ছোট করার কিছু নেই, এখানে শর্ট ক্যাচওয়ার্ড নেওয়ার কিছু নেই। জাস্ট খালি লেটারের থিমের উপর লেটারটা ফরম্যাটটা ঠিক রাখা, রিপোর্টের থিম ফরম্যাটটা ঠিক রাখা, থিমটাকে এলাবোরেট করে। কম্পোজিশনে থিম কমন পেয়ে গেলে ঝাড়ঝাড়িয়ে লিখে ফেললে। আমরা 50টা থিমস করব, ঠিক আছে? আমরা এই 6 মাসে 50টা থিমস আমরা করে নেব, যার মধ্যে থেকেই এই কম্পোজিশন, রিপোর্ট, লেটার এই সব কিছুই পেয়ে যাবে। এইবার লাস্ট পার্টটা থাকলো, সেটা হচ্ছিল এই ট্রান্সলেশন এবং প্রেসি। যদি তোমার ট্রান্সলেশনটি, যদি মানে তুমি ট্রান্সলেশনে প্র্যাকটিসের সময় দেখো, দ্য হার্ডেস্ট পার্ট ট্রান্সলেশন, আমি যতটুকুনি আমি পড়াই
বাট ট্রান্সলেশনে নম্বরটা সব থেকে কম ওঠে, প্রেসিতে তাও নম্বর উঠে যাবে কিন্তু ট্রান্সলেশনটায় সব থেকে নম্বর কম। সো আমি রেফার করি প্রত্যেককে লাস্টে এই ট্রান্সলেশনটা অ্যাটেম্প্ট করো, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর ভেরি ভেরি গুড ইন ট্রান্সলেশন, যেটা আমি নিজেও না, ট্রান্সলেশনে আমিও খুব কাঁচা। তো আমি হলে লাস্টে অ্যাটেম্প করতাম, ফোর্থ অ্যাটেম্প ইউ শুড অ্যাটেম্প দি প্রেসি, ঠিক আছে? বিকজ প্রেসিতে এরকম একটি হার্ড প্রেসিতে দিলে তুমি 40-50 মিনিটের কম তুমি প্রেসিডি নামাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি চাই প্রেসিটি একবার তোমরা একবার রিডিং পড়ে নাও, সলভ করতে হবে না প্রেসিটি, জাস্ট হ্যাভ এ স্ট্রং রিডিং অফ দি ফুল প্রেসি। তোমাদের স্ক্রিনটা প্রত্যেকের কাছে দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? হ্যাঁ, 5 মিনিটস আমি দিলাম, জাস্ট 21টা 13 বাজে। আমি 2-3 মিনিটে একবার মানে 5 মিনিট দিলাম যাতে দুটো রিডিং পড়তে পারো, হ্যাভ এ টু রিডিং, একটা সিঙ্গেল রিডিং নয়, দুটো রিডিং পড়ো। 5 মিনিট পর 21টা 18 মিনিটে আমরা আবার শুরু করব। আই এম রিমেনিং সাইলেন্ট। ওকে, সো হোপফুলি ইউ হ্যাভ রেড দ্য এন্টায়ার প্রেসি, দুটো প্যারাগ্রাফই তোমরা পড়েছো। এম আই অডিবল অ্যান্ড ভিজিবল? প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ তো? চলো তাহলে আমরা লেট আস স্টার্ট দি সলিউশন ফর দি প্রেসি।
সো প্রথম স্টেপ একটা প্রেসি সলিউশন করতে গেলে, যারা আমার পুরনো ছাত্র অনেক কিছুই অনেকবারই বলেছি, আমি তাও আবার আমি একটা ফরম্যাটে যাচ্ছি, জানো তো। আমার প্রেসি সলভ করার সময় আমাকে একটা প্রি ওয়ার্ক শুরু করতে হয়, একটা স্টার্ট অ্যান্ড লুপ করতে হয়, একটা ক্যাচওয়ার্ড আন্ডারলাইন করতে হয়, একটা প্রেসি লাইনার্স লিখতে হয়। প্রেসি লাইনার্স মানে অ্যাকচুয়াল প্রেসিটা কম্বাইন অফ মানে ক্যাচওয়ার্ড থেকে ডেভেলপ করতে হয়, তারপরে সেটাকে চেক, তারপরে হেডলাইন। আমি প্রত্যেকটা স্টেপে তোমাদের দেখাবো যে এই প্রেসিটি কিভাবে আমরা জিনিসগুলো করছি। প্রি ওয়ার্ডটা মানে হচ্ছিল অরিজিনাল ওয়ার্ড কাউন্ট, এবং মানে ধরে নাও এই প্রেসিটি যদি ৩৯০-৯৫ ওয়ার্ডস এর হয়ে থাকে, তাহলে মোটামুটি আমার ওয়ার্ড লিমিটটা কত হতে পারে? ১৩০ থেকে ৩৫, ম্যাক্সিমাম 10% প্লাস মাইনাস। দেখো একটা প্রেসির যদি ১০০ ওয়ার্ড থাকে, সেটাকে 1/3 করলে ৩৩ ওয়ার্ড। জেনারেলি এক্সামিনাররা প্লাস মাইনাস 10% অ্যালাউ করে। প্লাস মাইনাস 10% অফ দি ওয়ার্ডস আর অ্যালাউড ইন এ প্রেসি। সো তোমার প্রি কাউন্টে আমরা কাউন্ট, অরিজিনাল কাউন্টটা কত আর আমার প্রেসির ওয়ার্ড লিমিটটা কত থাকবে, এটা আমায় ডিটারমাইন করতে হবে। তাহলে দেখে নাও, আমি প্রেসিটির মধ্যে গেলাম, প্রেসিটির মধ্যে গিয়ে দেখছি প্রেসিটি কত ওয়ার্ডস এর সেটা অলরেডি দেয়াই আছে, ৩৯০ ওয়ার্ডস এর। এবং আমাকে কত ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে? মোর অর লেস 140 ওয়ার্ডস এর মধ্যে আমাকে কিন্তু লিখতে হবে ম্যাক্স। এটা 140 ওয়ার্ডস হচ্ছিল ম্যাক্স, এটা এক্সিড করলে আমাকে চলবে না। তার মানে আমি প্রি ওয়ার্ডটি বুঝে গেলাম যে ১৪০ ওয়ার্ডস ইজ মাই লিমিট। এবার আমি প্রথমেই কিন্তু প্রেসিটা লেখা শুরু করব না, বা এখানে আন্ডারলাইনও দেয়া শুরু করব না, কারণ আমার একমাত্র প্রথম স্টেপটা কমপ্লিট হয়েছে। প্রথম স্টেপ হচ্ছিল প্রি ওয়ার্কটি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দ্য সেকেন্ড পার্ট ইজ স্টার্ট অ্যান্ড লুপ, হচ্ছে হলো প্রথম রিডিং, ফার্স্ট রিডিং। এবং ফার্স্ট রিডিং করার সময় মিনিং অফ ইচ ওয়ার্ড অ্যান্ড লাইন, ঠিক আছে। তারপরে সেকেন্ড রিডিং, ঠিক আছে। এবং তৃতীয়টা হচ্ছিল নাম্বারিং অফ ইচ লাইন। তার মানে আমি প্রেসিটাতে যখন যাচ্ছি, আমরা অলরেডি দুটো রিডিং করে নিয়েছি, তোমাদেরকে ৫ মিনিট সময় দিয়েছিলাম প্রেসিটা পড়ার জন্য, তার মধ্যে হয়তো দুটো রিডিং তোমাদের অলরেডি হয়ে গেছে। এবং আশা করি তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝেছো। আমি আবার প্রেসিটির মধ্যে যাচ্ছি, প্রেসিটির মধ্যে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে এই ওয়ার্ডের মিনিং গুলো তোমাদের কাছে জানা আছে কিনা, অ্যানেকডোট মানে কি, অ্যালিগারি মানে কি, এবং পেডান্টিক মানে কি, এই তিনটে ওয়ার্ডের মানে তোমাদের কাছে জানা আছে কি। মোর অর লেস এই তিনটে ওয়ার্ডই একটুখানি খটমট। দেখো, অ্যানেকডোট এবং অ্যালিগরি মানে হচ্ছে হলো, অ্যানেকডোট কথাটির মানে হচ্ছে হলো একটি কৌতুকপূর্ণ বা চিত্তাকর্ষক ছোট ঘটনা, এ শর্ট ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট এ রিয়েল পার্সন অর এন ইভেন্ট, সেটাকে আমরা অ্যানেকডোট বলে থাকি। আর অ্যালিগরি মানে হচ্ছে হলো মানে একটা এক্সাম্পল, অর্থালঙ্কার আমরা বলে থাকতে পারি। মানে মানে একটা লোককে দেখে সে অলস, লেজি, ঠিক আছে। মানে এই সিম্বল অথবা একটা ক্যারেক্টার হু ইজ রিপ্রেজেন্টিং অ্যান আইডিয়া অর এ কোয়ালিটি, সেইটা হচ্ছে হলো অ্যালিগরি। আমরা অনেক সময় বলি না, ওই লোকটাকে ওই ক্যারেক্টারের মতো দেখতে, সিনেমার ওই ক্যারেক্টারের, দেখ দেখ ওই লোকটাকে ওই সিনেমার ক্যারেক্টারের মতো দেখতে, সেইটা হচ্ছিল অ্যালিগরি করা, ঠিক আছে। মানে রূপক, রূপক অথবা অর্থালঙ্কার বাংলা মিনিং। আর থার্ড পার্ট যেটা ছিল, যে এখানে পেডান্টিক প্রিজুডিস, পেডান্টিক মানে অনেক পুরনো আইডিয়া বা মানে ধারণা, সেটাকে আমরা পেডান্টিক বলে থাকি, ঠিক আছে। এইবার পুরোটা দুবার আমরা রিড করলাম, অলরেডি পড়া হয়ে গেল মোটামুটি তিনটে ক্রিটিক্যাল ওয়ার্ড, সেটার মানেটা আমরা যদি পরীক্ষা হলে নাও জানি, কারণ পরীক্ষা হলে ডিকশনারি বা অনলাইন কিছুই তুমি পাবে না। সো যদি মানে না জানো, তাহলে এইখানে একটি ক্রস করে রাখো, ক্রস করে রাখো, ক্রস করে রাখো। আইডিয়া হচ্ছিল যখন প্রেসিটি লিখবে, তখন যদি এই ওয়ার্ডগুলো মাঝখানে এসে দাঁড়ায় বোঝার ক্ষেত্রে, তুমি এই ওয়ার্ডগুলোকে মিস করে বাই মিনিং অফ দি লাইন তুমি বোঝার চেষ্টা করবে যে লাইনটার সেন্ট্রাল থিমটা কি। although you do not need although you do not understand a particular word, you can get the meaning of the sentence by reading the line, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্টেপটা করা হয়ে গেল। এবার হচ্ছিল প্রত্যেকটা, এখানে ফার্স্ট প্যারাগ্রাফে কটা লাইন আছে আর সেকেন্ড প্যারাগ্রাফে কটা লাইন আছে, সেটাকে নাম্বারিং করা।
নাম্বারিং করাটা দেখো, আমি এইখানে অলরেডি তোমার এই ধরো প্রথম লাইনটাকে 1 নম্বর, দ্বিতীয় লাইনটাকে 2 নম্বর, তৃতীয় লাইনটাকে 3 নম্বর, চতুর্থ লাইনটাকে 4 নম্বর করে আমি প্রথম প্যারাগ্রাফটাকে আলাদা আলাদা নাম্বারিং করে ফেলেছি। এটা তো আমি আমার স্লাইডে করেছি, কিন্তু তুমি পরীক্ষার হলে কি করবে? তুমি পরীক্ষার হলে ধরে নাও 1 নম্বর পার্ট কোনটা, এই একটা লাইন হচ্ছিল 1 নম্বর, প্রথম দুটো লাইন মিলিয়ে 1 নম্বর। তার মানে তুমি প্রথম দুটো লাইন মিলিয়ে যদি 1 নম্বর হয়, এইখানে 1 নম্বর পার্টটা দুটো লাইনের পর একটা এই রকম দিয়ে দাও, মানে প্রথম দুটো লাইন মিলিয়ে তোমার 1 নম্বর হলো। ঠিক আছে? 2 নম্বর লাইনটা কি? 2 নম্বর পার্টটা হচ্ছিল নেক্সট দুটো লাইন মিলিয়ে কি নেক্সট তিনটে লাইন মিলিয়ে তোমার 2 নম্বর পার্টটা তৈরি হলো। মানে তুমি নেক্সট তিনটে লাইন মিলিয়ে 1 2 3 এই তিনটে লাইন মিলিয়ে এইখানে একটা মার্কিং করে। আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো তো? এই মার্কিংটা করা কেন? এই মার্কিংটা করা হচ্ছিল, আমি একটা বড় প্যারাগ্রাফকে ছোট ছোট 4টে পার্টে ভাগ করে নিলাম, যাতে আমার এই 4টে পার্টের নির্যাসটা বার করতে আমার সুবিধা হয়। ক্লিয়ার? তার মানে আমি প্রথম পার্টটা যেটা আমার করার দরকার ছিল, সেকেন্ড পার্টটা স্টার্ট অ্যান্ড লুপ, এই স্টার্ট অ্যান্ড লুপের নাম্বারিং অফ ইচ লাইন কিন্তু আমি করে ফেলেছি। এবার নাম্বারিং করার টেকনিক আছে। নাম্বারিং করার টেকনিক হচ্ছিল, একটা প্যারাগ্রাফের মধ্যে একটা আইডিয়া নিয়ে যতক্ষণ একটা লাইন, দুটো লাইন ধরো একই আইডিয়া, ক্লোজ আইডিয়া রিসেম্বল করছে, সেই দুটোকে গ্রুপিং করতে হয়। ঠিক আছে? আমি বোঝাবো, যখন এই পরে আসছি তখন বুঝতে পারবে যে এই দুটো লাইন একটা পার্টে আসলো কেন। ওই গ্রুপিংটা দেখো নিজেদের টেকনিক, তোমরা নিজেরা করতে করে শিখে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার প্রত্যেকটা এই যে নাম্বারিং অফ ইচ লাইন করলে, এবার থার্ড পার্টটায় তুমি মুভ করবে, যেখানে তোমাকে ক্যাচওয়ার্ড গুলো অথবা সেন্ট্রাল থিম অফ দ্য লাইনটা একটা ক্যাচওয়ার্ড হিসেবে তোমাকে লিখতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই স্টেপটাতে কোনো অ্যাডজেক্টিভ এবং এক্সাম্পলস গুলোকে এলিমিনেট করে দেবে এখানে। কারণ প্রেসিটাকে ছোট করতে হবে, তো প্রেসিটাকে ছোট করতে গেলে অ্যাডজেক্টিভ বাদ দেওয়া হচ্ছিল ফার্স্ট স্টেপ। কোনো অ্যাডজেক্টিভ ইউজ করবে না আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ রিকোয়ার্ড টু এক্সপ্লেইন দ্য থিম অফ দি প্রেসি অথবা সেন্টেন্স। আর এক্সাম্পলস একদম আউট করে দেবে। সেন্ট্রাল থিমটা রাখবে, এক্সাম্পলস গুলো আউট করে দেবে। এক্সাম্পলস অ্যাট এনি কস্ট ওখানে থাকবে না, তবেই প্রেসিটা ছোট হবে, আদারওয়াইজ কিন্তু প্রেসিটা ছোট হবে না। ঠিক আছে? আর তারপর আমরা কি করব, এই ক্যাচওয়ার্ড গুলো প্রত্যেকটা রাখার পর যদি দরকার পড়ে দুটো লাইনের ক্যাচওয়ার্ডকে কম্বাইন করে দেবো, কম্বাইন লাইন থিমস ইফ অ্যাপ্লিকেবল। এবং লাস্ট হচ্ছিল চেক ইফ এনি থিম ইজ মিসড, মানে আমি যে প্রেসির ক্যাচওয়ার্ডটি করব, এটি হচ্ছিল আমার সব থেকে ইম্পর্টেন্ট সেকশন, বিকজ এই ক্যাচওয়ার্ড করার সময় আমার প্রেসিটি তৈরি হয়ে যাবে। তারপরে খালি লেখা, প্রেসিটাকে লেখা। দেখো কিভাবে ক্যাচওয়ার্ডটি তৈরি করবে সেটা আমরা আজকে ডিসকাস করে নিই, যে ক্যাচওয়ার্ডটি কিভাবে তৈরি হবে। দেখো প্রথম পার্টে এই পুরোটা দেখতে পাচ্ছ তো, পুরো ইয়েটা স্ক্রিনটা ভিজিবল তো প্রত্যেকের কাছে? চলো ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ফুল স্ক্রিন করে নাও, যাদের মোবাইলে দেখছো ফুল স্ক্রিন করে নাও, যারা ল্যাপটপ ট্যাবে দেখছো তাদের তো ভিজিবল হবেই। হ্যাঁ, অনলাইনের এটা একটুখানি ডিফিকাল্টি। দেখো আমি যদি মানে ডিজিটাল বোর্ডেও করাই, এই স্ক্রিনটা তোমার মোবাইলে এইটুকুনি থাকবে। হ্যাঁ, এখানে যতটুকুনি আছে তোমার মোবাইলে ওইটুকুনি স্ক্রিনটা থাকবে। আমি ডিজিটাল বোর্ডে করালেও যা দেখতে পাবে, এখানে করালেও সেম দেখতে পাবে, কারণ এটা একটি হোয়াইট বোর্ড উইচ ইজ অকুপাইং ইউর হোল স্ক্রিন। ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপার হচ্ছিল, প্রথম দুটো লাইন দেখো এখানে গ্রুপিং করা আছে, যেটাকে 1 নম্বর বলা হয়েছে। বলছে দ্য মিডিয়েভাল ওয়ার্ড ফর এ পোয়েট ওয়াজ এ মেকার, which indeed is the original meaning of a poet. It is one of, মানে প্রথম লাইনটা হচ্ছিল একটা পোয়েটের অরিজিনাল মানে হচ্ছিল সে তৈরি করে, হি ইজ এ মেকার মানে ক্রিয়েটার। ঠিক আছে? এটাই প্রথম লাইনে বলেছে। সেকেন্ড লাইনে ইট ইজ ওয়ান অফ দি পয়েন্টস মোর নিউমারাস দ্যান সাপোজ ইন উইচ গ্রিক অ্যান্ড মিডিয়েভাল সিম্পলিসিটি নিয়ারলি টাচ। বলছে যে গ্রিস এবং মিডিয়েভাল এইজের যে সিম্পলিসিটিটা ছিল, সেইটা কিন্তু এই মেকারের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে? সো
সেকেন্ড লাইনটা একটা মানে ইজ এ সাপোর্টিভ লাইন টু দিস স্টেটমেন্ট দ্যাট এভরি পোয়েট ইজ এ মেকার ইন মিডিয়েভাল লিটারেচার। মানে মিডিয়েভাল পিরিয়ড মানে 12 থেকে নিয়ে মানে 14-15 সেঞ্চুরি, এইটা মিডিয়েভাল পিরিয়ড আমরা বলে থাকি লিটারেচারে। সেই সময় পার্টিকুলারলি 14 সেঞ্চুরিটা, ঠিক আছে, সেই সময় একটা কবিকে একটা মেকার অথবা ক্রিয়েটার হিসেবে দেখা হতো। তার মানে আমার ক্যাচওয়ার্ডটা কি, প্রথম দুটো লাইনের থেকে ক্যাচওয়ার্ডটা হচ্ছে মিডিয়েভাল মিনিং অফ পোয়েম। মিডিয়েভাল মানে হচ্ছিল মিডিয়েভাল পিরিয়ডের মিনিং, সেটার মানে হচ্ছিল একটা কবির মানে হচ্ছিল মেকার। ঠিক আছে, মানে জাস্ট আমি নির্যাসটা কিন্তু এখানে তুলে নিলাম, মিডিয়েভাল মিনিং অফ পোয়েট ইজ ইকুয়াল টু মেকার, এই নির্যাসটা খালি আমি তুলে নিলাম, তার বাইরে কিন্তু কিছু নয়। সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে there was never a man who was more of a maker than চসার। মানে চসারের ব্যাপারে এবার সেকেন্ড লাইন থেকে হাইলাইট করা শুরু করে, যে একজন মেকার, কবি যদি একজন মেকার হয় তাহলে চসারের মতো বড় ক্রিয়েটার বা মেকার কিন্তু আজ পর্যন্ত হয়। হি মেড এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হি কেম ভেরি নিয়ার টু মেকিং এ নেশন। তার মানে প্রথম লাইনটা বলছে গ্রেটেস্ট এক্সাম্পল হচ্ছিল চসার। কিসের এক্সাম্পল? এই যে প্রথম লাইনটা, যে পোয়েট ইজ এ মেকার, তার গ্রেটেস্ট এক্সাম্পল হচ্ছিল চসার হিমসেলফ। ঠিক আছে, আমি ক্যাচওয়ার্ডটা কিন্তু ফুল লাইন লিখিনি, আমি খালি অ্যারো দিয়ে লিখছি এইটার গ্রেটেস্ট এক্সাম্পল হচ্ছিল চসার। প্রথম লাইনটা আমার হয়ে গেল। তারপরে বলছে হি মেড এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হি কেম ভেরি নিয়ার টু মেকিং এ নেশন। তার মানে আমি বিয়ে করলাম, সে কি কি করেছে, সে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে এবং দেয়ার বাই একটি নেশন তৈরি করেছে। একটা ল্যাঙ্গুয়েজ, একটি ভাষার ভিত্তিতেই তো একটি দেশ তৈরি হয়, যেমন বাংলাদেশ তৈরি হয়েছে একটি ভাষার ভিত্তিতে, সেরকমই ইংরেজরাও কিন্তু ইংল্যান্ড তৈরি হয়েছে একটি ভাষার ভিত্তিতে, সেটা হচ্ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বলছে চসার মেড ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইভলভ করেছে, চসারের অবদান কিন্তু এখানে হাইলাইট করছে যে সে একটি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং সেইতে গিয়ে সে একটি কিন্তু রাষ্ট্র তৈরি করে ফেলে। ঠিক আছে, আমি জাস্ট খালি ইয়ে করলাম, উইদাউট ইট উড প্রবাবলি নেভার হ্যাভ বিন ইদার সো অর সো গ্রেট এ নেশন। ঠিক আছে, মানে এখানে বলেছে তাকে ছাড়া এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এত ফাইন হতো না, আর এই নেশনটা এত গ্রেট হতো না। ঠিক আছে, এই যে সেকেন্ড টাইম এই নেশন আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বললো যে চসারকে ছাড়া হতো না, সেটা আমি অমিটও করতে পারি, কারণ প্রথম সেকেন্ড লাইনে আমি অলরেডি বলেছি চসার একটি ল্যাঙ্গুয়েজ এবং নেশন তৈরি করেছে। সেটাই আবার ঘুরিয়ে এই লাইনে সেকেন্ড লাইনে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট, সেকেন্ড লাইনে কি বলা হচ্ছে, অ্যাটলিস্ট উইদাউট হিম, চসারকে ছাড়া আমাদের এত ফাইন এ ল্যাঙ্গুয়েজ হতো না, এত গ্রেট এ নেশন হতো না। মানে চসারকেই অ্যাপ্রিসিয়েট করছে, সে ল্যাঙ্গুয়েজ আর নেশনটি তৈরি করেছে। সেটা তো আমি অলরেডি আগে লিখে ফেলেছি সেকেন্ড লাইনে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর মেকিং এ নেশন আমি লিখে ফেলেছি। তার মানে আমি দুবার একই জিনিস লিখলাম না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? 3 নম্বর পার্ট, 3 নম্বর পার্টে 3 নম্বর থার্ড পার্টটায় কি, শেক্সপিয়ার এন্ড মিল্টনের সঙ্গে তুলনা করছে। থার্ড পার্টটা হচ্ছিল কম্পারিজন করছে, থার্ড সেন্টেন্সটা কম্পেয়ার করছে, কার সঙ্গে কার কম্পেয়ার করছে, বলছে শেক্সপিয়ার এবং মিল্টন যদি গ্রেটেস্ট সন্স হয় আমাদের দেশে, তারা যদি গ্রেটেস্ট সন্স বলে থাকি আমাদের দেশের, তাহলে চসার হচ্ছিল ফাদার অফ আওয়ার কান্ট্রি। চসারকে আমাদের বাবা বলতে হবে। কোন স্টাইলে বাবা বলতে হবে? আমেরিকার বাবা যেরকম জর্জ ওয়াশিংটন, সেরকম আমাদের চসারকেও কিন্তু আমাদের ফাদার অফ দি নেশন অথবা কান্ট্রি বলতে হবে। তার মানে অথার, এখানে প্রেসির অথার, মানে চসার নয়, প্রেসির অথার একটি কম্পারিজন ক্রিয়েট করছে। মানে আমি থিম পেয়ে গেলাম যে থার্ড লাইনটা একটি কম্পারিজন হচ্ছে। কিসের কম্পারিজন হচ্ছে?
যে চসারকে জর্জ ওয়াশিংটনের মধ্যে ফাদার অফ দি নেশন বলার কম্পারিজন হচ্ছে, ওয়াইল শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন আর সন্স বিফোর হিম, তার সামনে শেক্সপিয়ার এবং মিল্টনের মতো লিটারেরি ক্যারেক্টার্স আর লিটারালি সন্স বিফোর চসার, যেখানে চসারকে বাবা এবং শেক্সপিয়ার মিল্টনকে সন হিসেবে কম্পেয়ার করা হচ্ছে। সো দ্য স্ট্যাটাস অফ চসার ইজ মাচ গ্রেটার দ্যান শেক্সপিয়ার এবং মিল্টন, সেটা কিন্তু অথার বোঝাতে চাইছে। am I clear to everyone? এই তোমরা এত সাইলেন্ট আছো কেন? আমি ভুলভাল বকছি না তো? মানে মাঝে মধ্যে একটুখানি মানে আমাকে তালফাল ঠুকো, নাহলে আমিও বেতালা হয়ে যাব। আমি ভাবছি যে এত মন দিয়ে সবাই শুনছে, আমি আবার ভুলভাল বলছি কিনা। আচ্ছা, লাস্ট পার্টটা দেখো, লাস্ট পার্টটা হচ্ছিল যে অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট হি মেড সামথিং দ্যাট হ্যাজ অল্টার্ড অল ইউরোপ। লাস্ট সেন্টেন্সটায়, লাস্ট দুটো সেন্টেন্স কি তিনটে সেন্টেন্সে বলছে যে চসারের আরেকটি বড় অবদান আছে, সেটা হচ্ছিল নোবেল আবিষ্কার করেছিল, মানে নোবেল লেখার কায়দাটি চসারই প্রথম লেখে, শুরু কর। তার মানে ইনভেন্টার অফ নোবেলস হিসেবে চসারকে বলছে। এবং সে নোবেল লেখার ক্ষেত্রে একটা জিনিস সে করেছিল নোবেলের ছাড়া, মানে নোবেলটা কিন্তু প্রাইমারিলি সে কি করেছিল, অ্যানেকডোট বা অ্যালিগোরি থেকে হিউম্যান ক্যারেক্টার্স দিয়ে নোবেল লেখা, সেই চলটা কিন্তু চসারই এনেছিল। মানে সে নোবেলের থ্রু থেকে ফোকাস, লেখার ফোকাসটা অ্যানেকডোট অর অ্যালিগরি, একটু আগে পড়েছিলাম অ্যানেকডোট মানে কি, অ্যালিগরি মানে কি, ঠিক আছে, সেই অ্যানেকডোট বা অ্যালিগরির থেকে একটি হিউম্যান ক্যারেক্টারস ইনসার্ট করে যে নোবেল লেখা যায়, সেই শিফটটা কিন্তু এই চসার এনেছে। তার মানে এই সেন্টেন্সটা দুটো বলছে, যে একটা সে নোবেল হচ্ছিল তার অবদান, সেকেন্ড অবদান হচ্ছিল এই শিফট ফ্রম অ্যানেকডোট অর অ্যালিগরি টু হিউম্যান ক্যারেক্টার্স। প্রত্যেকের কাছে পুঙ্খানু ভাবে আমি এক একটা লাইনের ক্যাচওয়ার্ড কিন্তু তোমাদেরকে বোঝালাম, যে প্রত্যেকটা লাইন থেকে নির্যাসটা কিভাবে তুলে আনতে হবে, সেই পার্টটা কিন্তু আমি তোমাদের বোঝালাম। যখন তোমরা পেপার পাবে, মার্কার তোমাদের সঙ্গে যদি নিয়ে যেতে দেয়, জেনারেলি লাস্ট ইয়ারও মার্কার অ্যালাউ করেছে, মানে এরকম হলুদ মার্কার কোশ্চেন পেপারে অ্যালাউ করে, ঠিক আছে, সেই মার্কার যদি নিয়ে যাও, সেই মার্কার দিয়ে, যেমন প্রথমটায় মেকার হচ্ছিল ক্যাচওয়ার্ড, আমি মেকারটাকে ক্যাচওয়ার্ড, তুমি ওখানে এই হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিতে পারো। সেকেন্ডটায় মোর অফ এ মেকার দ্যান চসার, মেকিং এ নেশন, সো ফাইন এ ল্যাঙ্গুয়েজ, দেখো এইগুলোকে হাইলাইট করে দিতে পারো, তাহলে তোমার ক্যাচওয়ার্ডটা লিখতে সুবিধা হবে। আমায় আরেকটা বার রিকোয়েস্ট করছি, প্রেসিটাকে লাস্টে অ্যাটেম্প করবে, এবং প্রেসিটাকে ফার্স্ট হ্যান্ড লেখা শুরু করবে না। প্রেসির ফার্স্ট হচ্ছিল এই ক্যাচওয়ার্ডটা তৈরি করা, সেকেন্ড স্টেপ কিন্তু প্রেসিটা লেখা, ঠিক আছে। ক্যাচওয়ার্ডটা মানে এইটুকুনি ক্যাচওয়ার্ড লিখতে তোমার খুব একটা বেশি সময় লাগবে, ক্লিয়ার। আমি পরের পার্টটায় যাচ্ছি, 5 নম্বর পার্টটায় বলছে চসারকে, 5 নম্বর পার্টটায়, but despite this what seems to be altogether missed is the greatness of Chaucer, মানে অথার অফ দ্য প্রেসি বলছে যে এই যে ক্রিটিক্সরা তাকে ক্রিটিসাইজ করতো, তারা কিন্তু যেটা মিস করেছে সেটা হচ্ছিল চসারের গ্রেটনেস। এবার বলছে যে অনেকেই তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলতো, ঠিক আছে, কিন্তু তারা মানে এই টাইটেলটাকে একটি অ্যান্টিক টাইটেল হিসেবে ট্রিট করতো, কারণ সেম টাইটেলটা স্ট্যান্ডস টু বি অবস্কিওর। অবস্কিওর মানে খুব পুরনো, যেটা মানে এখন চলতি না, এখন মার্কেটে কাটে না সেই টাইটেল। অবস্কিওর মানে আউটডেটেড, ঠিক আছে, মানে এখানে আউটডেটেড, অবস্কিওরের অ্যাকচুয়াল অর্থটা অন্য। অ্যাংলো স্যাকশন এবং ক্যাডমন ওই টাইটেলের মতো একটি টাইটেল, ওগুলো মডার্ন। তো অথার অব দি প্রেসি বলছে যে যারা কি লিখছে এই লাইনটাতে, অ্যাবাউট দি ক্রিটিক্স অফ চসার কিন্তু লিখছে, ক্রিটিক্সদের ব্যাপারে বলছে। কি বলছে ক্রিটিক্সদের ব্যাপারে? ক্রিটিক্সদের ব্যাপারে বলছে যে তারা চসারের গ্রেটনেসটাকে মিস করেছে, এবং তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি তাকে বলা হতো, বলেছে, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট লাইনটা যদি আমি করি, নেক্সট লাইনটা 6 নম্বর, তারা বলছে ক্রিটিক্সরা, এটাও ক্রিটিক্সদের সম্পর্কে আলোচনা, এটাও ক্রিটিক্সদের সম্পর্কে আলোচনা করছে। কার ক্রিটিক্স? চসারের রাইটিং এর ক্রিটিক্স, ঠিক আছে। বলছে সেকেন্ড অ্যালিগেশন এগেইনস্ট চসার কি বলছে, চসার যখন লিখতো মানে 14th সেঞ্চুরি, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দুটো রুট ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, সেটা হচ্ছিল ফ্রেঞ্চ এবং স্যাক্সন ল্যাঙ্গুয়েজ। সো এই দুটো ল্যাঙ্গুয়েজকে কম্বাইন করে তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জাস্ট ফরমেশন নিচ্ছিল। সো দোজ ওয়ার দি ফরম্যাটিভ ইয়ার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বলছে ক্রিটিক্সরা বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখনও কিন্তু মডার্ন এভলভ করেনি, এত অ্যাডভান্স হয়নি, সেই সময় অথার লিখতো। মানে আমাদের এখানে পুরাণকালে যেরকম বেদিক, সরি পুরাণকালে বলছি, যেরকম রামায়ণ মহাভারত লেখা হয়েছে, সেই রকমই চসারকে বলতো এ আদি কালের লেখক, এই পুরোনো দিনের লেখক। তখনও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফরম্যাটিভ ইয়ার্স ছিল, পুরোপুরি ফরমেশন হয়নি, সেই সময় লিখে গেছে। সো সেটা তাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। So this was the first allegation. Chaucer wrote when English language took shape from French and Saxon elements. ক্লিয়ার? সেকেন্ড বলছে যে আরেকটি এলিগেশন, যে চসার নিজে কিছু লেখেনি, সে বড় করেছে, মানে কপি করেছে, অন্য স্টোরি থেকে কপি করে সে তার মধ্যে কিছু পার্সোনালিটি অ্যাড করে সে ক্যান্টারবুরি টেলস লিখেছিল। তার মানে সে চসারের এগেনস্টে কি, হি কপিড অ্যান্ড অ্যাডেড সাম পার্সোনালিটি এলিমেন্টস অ্যান্ড মেড দেম ইন্টারেস্টিং। মানে সে অরিজিনাল অথার নয়, এটা হচ্ছিল সেকেন্ড অ্যালিগেশন। 1 নম্বর অ্যালিগেশন, চসার পুরনো দিনের লেখক, মডার্ন দিনের লেখক না। 2 নম্বর হচ্ছিল সে কপি করে লিখেছে, জাস্ট খালি পার্সোনালিটি এলিমেন্টস অ্যাড করেছে এবং ইন্টারেস্টিং করে তুলেছে। ক্লিয়ার? 3 নম্বর, থার্ড, they admit that this 14th century man was acquainted with nature of a joke. They admit মানে বলছে sometimes critics admired Chaucer also. কিসের জন্য অ্যাডমায়ার করেছে, প্রশংসা কিসের জন্য করেছে? ফর হিজ হিউমার, মানে জোক, মানে তার কিছু হিউমার যোগ করেছিল সে লেখায়, সেটার অ্যাডমিরেশন আছে, এবং হি মেড ডাল স্টোরিজ ইন্টারেস্টিং। এই দুটো কোয়ালিটি চসারের ছিল, তারা অ্যাডমায়ার করেছে। কিন্তু শেক্সপিয়ার অথবা ডান্টের মতো কিন্তু চসারকে লর্ড করেনি। লর্ড মানে LAUD, মানে প্রশংসা। ঠিক আছে, বুঝতে পারলে? 7 নম্বরটা ক্লিয়ার প্যারাগ্রাফটা। লাস্ট 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে যে লাস্ট প্যারাগ্রাফ এখানে কনক্লুড করছে প্রেসির অথার, যে it may be fanciful to say so, but the name of Chaucer has not yet completely achieved the sound of a serious thing. বলছে চসার এখনো সিরিয়াস কিছু অ্যাচিভ করেনি। It is partly the popular sense that early English is a sort of Pidgin English. Pidgin মানে পুরনো ইংলিশ, ঠিক আছে, মানে যখন একটা ল্যাঙ্গুয়েজ মানে নেসেন্ট থাকে, সবে তৈরি হয়, ফরমেশন করে, সেটাকে পিডগিন পিরিয়ড বলে আমরা জানি, ঠিক আছে। It is partly the pedantic prejudice that medieval civilization was not civilized. মানে অথার বলছে যে যারা ক্রিটিসাইজ করছে তারা বলছে যে ইংলিশ, আর্লি ইংলিশ, অথারকে চসারকে তো বলেছিল যে চসার ওয়াজ আর্লি রোট ওয়েন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টুক শেপ, মানে আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফরমেশন পিরিয়ডের পুরোনো দিনের লেখক। বলছে যে তখন ইংরেজিটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা দেখতো। যখন চসার লিখেছে আর্লি ইংলিশ ইজ প্রিজুডিসড অ্যাজ এ লোকাল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ লাইক ক্রিটিক্সরা সেই রকম ভাবেই ক্রিটিসাইজ করেছে যেরকম ভাবে তারা মিডিয়েভেল সিভিলাইজেশনকে মনে করত আনসিভিলাইজড। তো অথার বলছে যে ক্রিটিক্সরা যেরকম ভাবে মিডিয়েভেল সিভিলাইজেশনকে আনসিভিলাইজ ট্রিট করত, সেরকমই চসারকে পুরনো দিনের রাইটার হিসেবে ট্রিট করেছে। সো
পরের চারটে প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য ক্রিটিক্স অফ চসার। প্রথম চারটে প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য অ্যাপ্রিসিয়েশন অফ চসার, মানে চসার কি কি করেছে, মেকার ছিল, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, দেয়ার বাই একটা নেশন তৈরি করেছে, তাকে ফাদার অফ দি নেশনও বলতে পারি, এবং সে নোবেলসের আবিষ্কর্তা। মানে চসারের ব্যাপারে অ্যাপ্রিসিয়েটিভ কমেন্টস কিন্তু প্রথম প্যারাগ্রাফটায় লিখেছে, আর দ্বিতীয় প্যারাগ্রাফটায় ক্রিটিক্সদের প্রতি যে ক্রিটিক্সরা যে অবিচার করেছে এই চসারের প্রতি সেই পার্টটা তুলে ধরেছে। তাহলে তোমরা এই যে দুটো পার্ট প্রেসির রয়েছে, এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, দুটো পার্ট কিন্তু একটু বুঝতে পারলে তো এই 40 মিনিটের ক্লাসে মানে দুটো পার্টে কি বলছে অ্যাটলিস্ট সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে। এবং তোমরা যেটা খুব ভালো করে করলে সেটা হচ্ছিল এই ক্যাচওয়ার্ড পার্টটি তৈরি করে ফেলবে। এইবার হচ্ছিল মেইন প্রেসি লেখা। মেইন প্রেসি লেখা মানে এবার হচ্ছিল তোমার স্টেপটা কি, যে ক্যাচওয়ার্ডের পর হচ্ছিল প্রেসি লাইনার্স। মানে প্রেসি লাইনার্স মানে কি, এই ক্যাচওয়ার্ড গুলো থেকেই মেক সেন্টেন্স আউট অফ দিস ক্যাচওয়ার্ড, কম্বাইন দেম অ্যাজ রিকোয়ার্ড, এবং প্রেসিটা অ্যাজ এ প্যারাগ্রাফ হিসেবে লেখো। এটা হচ্ছিল ফাইনাল রাইটিং তোমার, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি এটাও কিভাবে করতে হয়, সেইটা এইখানে দেখানো আছে। দেখো, এইটা হচ্ছে বাঁ দিকেরটা, আমি মাঝখান থেকে একটা লাইন টেনে দিলাম। 1 নম্বর ক্যাচওয়ার্ডটা ছিল মিডিয়েভাল মিনিং অফ পোয়েট, মানে হচ্ছিল মেকার, সেটাকে আমি লিখলাম। আমি 1 আর 2 নম্বরটা কম্বাইন করে দিলাম, এই দুটোকে কম্বাইন করে 1 নম্বর এই সেন্টেন্সটা আমি প্রেসে লিখলাম। The medieval meaning of poet is a maker, and Chaucer is the greatest example as he shaped English language and thereby the nation. মানে আমি তিনটে ক্যাচওয়ার্ড আমি এখানে পেয়েছি, একটা হচ্ছিল মেকার, একটা হচ্ছিল চসার গ্রেটেস্ট এক্সাম্পল, চসার ল্যাঙ্গুয়েজটাকে শেপ করতে সাহায্য করেছে, চসার দেয়ার বাই নেশনটাকে বিল্ড করতে সাহায্য করে। মানে 1, 2, 3, 4টে পয়েন্ট কিন্তু আমার 1 আর 2 নম্বর স্টেটমেন্টে থাকার কথা। দেখো, মেকার রয়েছে, চসার ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল রয়েছে, হি শেপড ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ রয়েছে, দেয়ার বাই হি শেপড দ্য নেশন সেটাও রয়েছে। মানে এইটাকে আমি সেন্টেন্সে কনভার্ট করলাম অ্যাজ স্মল অ্যাজ পসিবল, উইদাউট ইউজিং এনি অ্যাডজেক্টিভস অর উইদাউট ইউজিং এনি এক্সাম্পলস। আমি যে শর্টেন করছি তার মধ্যে কোনো রকম অ্যাডজেক্টিভস নেই, কোনো রকম এক্সাম্পলস নেই। নাউনটাকে আমি দুবার রিপিট করিনি, চসার একবারই রিপিট করেছি, পরের বার আমি প্রোনাউন ইউজ করেছি, নাউনের জায়গায় প্রোনাউনটা ইউজ করেছি। যতবার মানে নাউন রিপিট আমি করিনি, কোনো রকম আমার কিন্তু ইয়ে নেই। 1 নম্বর ইয়েটায় আমার কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা চেক করেছি, না স্পেলিং মিস্টেক নেই, দেন আমার জিনিসটা ঠিক আছে। কোনো পাংচুয়েশন এরার নেই, স্পেলিং মিস্টেক নেই, একদম ঠিক আছে। ক্লিয়ার? তার মানে আমি 1 আর 2 নম্বর সেন্টেন্সটা ক্লাব করেছি। সেকেন্ড, আমি 3 নম্বর সেন্টেন্সটা আর ক্লাব করতে পারিনি, 3 নম্বর সেন্টেন্সটা একলা দাঁড়িয়ে আছে নাকি না এটা? হ্যাঁ, হ্যাঁ, এখানে এই 3 নম্বর পার্টটা এখানে দুটো পার্টে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? 3 নম্বর পার্টটা এখানে দুটো পার্টে ভাগ হয়ে, এটা টাইপিং মিস্টেক, না হলে এই পার্টটা কিন্তু টাইপিং মিস্টেক। হ্যাঁ, মানে আমি তোমাদের বলে দিচ্ছি এই পার্টটা ইজ এ টাইপিং মিস্টেক। দাঁড়াও দেখে নি, সলিউশনটা দেখে নি। হ্যাঁ, এই পার্টটা ইজ এ টাইপিং মিস্টেক, ঠিক আছে? এই পার্টটা হবে না, এই পার্টটাকে ইগনোর করো, এই পার্টটা টাইপিং মিস্টেক করে চলে এসছে, তাই আমি ভাবছি 3 নম্বরে দুটো থাকছে কেন। দেখো, এইবার থার্ড পার্টে জর্জ ওয়াশিংটনের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু আবার শেক্সপিয়ার মিল্টনের সঙ্গে সন্স হিসেবে কম্পেয়ার করা হয়েছে, যেটা তুমি ইগনোর করে যেতে পারো, যেটা তুমি ইগনোর করে যেতে পারো, আদারওয়াইজ ওয়ার্ড ইয়েতে আসবে না, ঠিক আছে?
তাহলে মেইন হচ্ছিল হি স্ট্যান্ডস ইকুয়ালি উইথ জর্জ ওয়াশিংটন অ্যাজ ফাদার অফ দি নেশন। আমি ইগনোর করে কেন যেতে বলছি, আমি একটা পার্ট বোঝাচ্ছি তোমাকে। যখনই এই প্রেসির কম্পারিজন প্যারাগ্রাফ থাকবে, প্রেসিটা পড়ে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে প্রেসিতে দুটো পার্ট আছে। প্রেসিতে অ্যাপ্রিসিয়েশন আছে এবং ক্রিটিক্সদের ক্রিটিসিজম আছে, ক্রিটিসিজম অফ ক্রিটিক্স। তার মানে আমি যদি টোন অফ দি বলি, তাহলে চসারের প্রতি টোনটা কি অথারের? চসারের প্রতি টোনটা অ্যাপ্রিসিয়েটিভ নাকি ক্রিটিক্যাল? কি বলতে পারে? মানে নেগেটিভলি ক্রিটিক্যাল তো নয়, কারণ ক্রিটিক্সদের ক্রিটিসিজম করেছে, তাই জন্য নেগেটিভ ক্রিটিসিজম নেই। প্রথম পার্টেও অ্যাপ্রিসিয়েশন আছে, সেকেন্ড পার্টে ক্রিটিক্সদের ক্রিটিসিজম করেছে, মানে এটাও অ্যাপ্রিসিয়েশন। মানে টোন অফ দি প্যাসেজ কিন্তু টুয়ার্ডস সসা দেয়ার ইজ অ্যাপ্রিসিয়েটিভ ক্রিটিসিজম বাই দি অথর। এইবার যেহেতু অ্যাপ্রিসিয়েশন আছে, আমি কোনো নেগেটিভ পার্টকে আমি ইগনোর করতে পারি প্রেসিতে, আমি প্রেসি থেকে বাদ দিয়ে দিতে পারি, কিছু নেগেটিভ পার্টকে আমি বাদ দিয়ে দিতে পারি। এখানে এই পার্টটা যেটা, সেটা হচ্ছিল ওয়াইল শেক্সপিয়ার আর মিল্টন আর সন্স বিফোর হিম, মানে চসার যদি বাবা হয় তাহলে শেক্সপিয়ার এবং মিল্টন হচ্ছিল বাচ্চা তার কাছে। এই নেগেটিভ অ্যাডজেক্টিভটা বা অ্যালিগোরিটা আমি কিন্তু বাদ দিতে পারি একটা প্রেসিতে। জেনারেলি বাদ দিলে ভালো, ঠিক আছে, তোমার প্রেসিটা শর্ট করতে পারবে। ক্লিয়ার? আমি প্রত্যেককে এই থার্ড পার্টটা বোঝাতে পারলাম, 3 নম্বরটা আমি বোঝাতে পারলাম প্রত্যেককে, এভরিওয়ান? ওকে, ওকে, আচ্ছা। এবার 4 নম্বর পার্ট। 4 নম্বর পার্ট বলছে চসার নোবেল ইনভেন্ট করেছিল এবং নোবেল লেখার সময় সে অ্যালিগোরির থেকে, অ্যানেকডোট আর অ্যালিগোরির থেকে হিউম্যান ক্যারেক্টারস ইনসার্ট করে সেটাকে ইন্টারেস্টিং বানিয়েছিল। তার মানে 4 নম্বর পার্টে দেখো লেখা আছে হি পায়োনিয়ার্ড দ্য মডার্ন নোবেল লং বিফোর ইট এক্সিস্টেড বাই শিফটিং অ্যাওয়ে ফ্রম অ্যানেকডোটস অ্যান্ড অ্যালিগোরি টুয়ার্ডস হিউম্যান ক্যারেক্টারস। এই যে এখান থেকে সেন্টেন্সটাকে বানানো, এটাই কিন্তু আর্ট। মানে কত ছোটতে এখান থেকে সেন্টেন্সটা তৈরি করা যায়। তুমি যদি এত কিছু নাও লিখতে পারো, তুমি যদি জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল লেখো হি স্টার্টেড নোবেল রাইটিং অথবা হি ইনভেন্টেড নোবেলস লং বিফোর ইটস এক্সিস্টেড, এটা নাও লিখতে পারো, ঠিক আছে। তুমি প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ডেও যদি এইটাকে লেখো খুব শর্ট করে, সেটাও কিন্তু তোমার প্রেসিতে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5 নম্বর থেকে দেখো কিভাবে 5 নম্বরের ক্যাচওয়ার্ড গুলোকে সেন্টেন্সে কনভার্ট করা হয়েছে। 5 নম্বর হচ্ছিল এইটা অ্যাবাউট ক্রিটিক্সদের ব্যাপারে বলছে, যে ক্রিটিক্সরা তার গ্রেটনেসটি মিস করেছে সেটা বলছে। আর 6 নম্বর বলছে চসারের এগেনস্টে দুটো অ্যালিগেশন ছিল, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন মানে শেপ নিচ্ছিল তখন পুরোনো দিনের রাইটার, আর সে কপি করে লিখতো বাই অ্যাডিং সাম এক্সট্রা এলিমেন্টস। তো 5 আর 6 নম্বরে আমি কি লিখলাম? 5 আর 6 নম্বরে আমি লিখলাম ক্রিটিক্স মিসড হিজ গ্রেটনেস অ্যাজ দে ভিউজ merely as a writer who copied and added characters to old stories and wrote English as a English as the language was nascent, and wrote when English as a language was nascent. Nascent মানে হচ্ছিল মানে খুব আর্লি স্টেজে ছিল। তার মানে আমি দুটো জিনিসই এক্সপ্লেন করলাম, যে ইংলিশ যখন আর্লি স্টেজে ছিল সে সেই সময়কার রাইটার, সে কপি করে ক্যারেক্টার অ্যাড করে পুরোনো গল্পে সে নতুন গল্প লিখত, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পার্টটা 7 এবং 8 নম্বর পার্টটা দেখো, আবার কম্বিনেশন হয়েছে 7 নম্বর এবং 8 নম্বর পার্টটা। কি কম্বিনেশন হয়েছে 7 নম্বর আর 8 নম্বর পার্টটা? সেটা হচ্ছিল যে সামটাইমস ক্রিটিক্স অ্যাডমায়ার্ড চসার, কিসের জন্য? হিউমার এবং ডাল স্টোরিগুলোকে ইন্টারেস্টিং করার জন্য। বলছে অলদো সামটাইমস দে অ্যাডমায়ার চসার ফর হিজ হিউমার অ্যান্ড এবিলিটি টু মেক ডাল ওয়ান্স ইন্টারেস্টিং, but largely miss his genius, but didn't lauded Chaucer like Shakespeare or Dante. এটাকে কিন্তু লিখলাম who deserves the same reverence like Dante and Shakespeare,
as they term medieval civilization civilized. মধ্যযুগীয় সিভিলাইজেশনটাকে আনসিভিলাইজড বলেছিল যেভাবে, সেভাবেই তারা এই ইয়েকে চসারকে দান্তে এবং শেক্সপিয়ারের সমতুল্য দেখায়নি। সেইটাই আমি কম্বাইন করে 7 and 8 নম্বর স্টেটমেন্টে লিখলাম। সো এবার আমার কিন্তু এই ক্যাচওয়ার্ড থেকে এই পার্টটা কিন্তু আমার তৈরি, আমার প্রেসে কিন্তু তৈরি হয়ে গেছে। আমার প্রেসিটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে আমার প্রেসির লাইনার্স গুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি চেক সিস্টেমে যাব। চেক সিস্টেম মানে আমার চেক সিস্টেমে কি কি করতে হবে দেখো পরবর্তী স্লাইডে খুব ভালো করে দেয়া আছে, খুব ভালো করে। এইটা 1 নম্বরে, মানে আমি হেডিং টাইটেলটা এবার আসবো। হেডিং টাইটেল দেওয়ার সময় জেনারেলি হয় কি, আমার সেন্ট্রাল থিম গুলো দেখতে হয়। সেন্ট্রাল থিম যদি তুমি দেখো, তাহলে সেন্ট্রাল থিম হচ্ছিল চসারের অ্যাপ্রিসিয়েশন করছে, চসারের অ্যাপ্রিসিয়েশন করছে এবং স্ট্রং স্টেটমেন্টস কি আছে ইয়েতে, যে চসারকে অ্যাসক্রাইবড অ্যাজ দি ফাদার অফ নেশন বলা যায়, তাই তো, এবং মেকার বলা যায়, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল, শেপড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা যায়। যেহেতু এটি লিটারারি প্যারাগ্রাফ, সেহেতু আমি ফাদার অফ দি নেশন, আমি চসারি দ্য ফাদার অফ দি নেশন বলে আমি হেডলাইনটা দিতে পারতাম, বাট যেহেতু এটা লিটারেরি ফিগার, সেই জন্য আমার লিটারেরি ফিগারটা যে চসার ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শেপ করেছে সেটা কিন্তু চসারের মেইন অবদান, যেটা আমি বুঝতে পারছি। শেপ করেছে কিভাবে, এই যে নোবেল লিখেছে, নোবেলটাকে আবিষ্কার করেছে, সে হিউম্যান ক্যারেক্টার্স গুলো এনেছে, যে সময় কেউ আনেনি সেই সময় ইনসার্ট করেছে হিউম্যান ক্যারেক্টার্স গুলোকে, ঠিক আছে, নোবেলটাকে ফেমাস করেছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শেপ দিয়েছে। তাই জন্য আমি টাইটেলটাকে রাখলাম চসার দ্য ট্রু মেকার, এখানে মেক না মেকার হবে, মেকার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ট্রু মেকার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি ট্রু মেকারটা, মেকার কথাটি আমি প্যারাগ্রাফ থেকেই তুললাম। প্রত্যেককে বোঝাতে পারছি? আমি কিন্তু টাইটেল অনেক দিতে পারতাম, অন্য টাইটেলও দিতে পারতাম, চসার ইজ গ্রেট অ্যাজ মাচ গ্রেটার দ্যান ইয়ে, চসার দি অল টাইম গ্রেট, এগুলো সবই দিতে পারতাম, কিন্তু আমি যে ট্রু মেকার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু চসারের মেইন অবদান বলে এইটাকেই আমি টাইটেলে তুলে দিচ্ছি। তোমরা 2-3টে টাইটেল লিখতে পারো, ঠিক আছে। অনেকে চসার দি ফাদার অফ নেশন ইয়েটাকে লিখতে হবে। হ্যাঁ, সেন্ট্রাল থিমটা মেকার, কিসের মেকার, মেকার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই জন্যই সেন্ট্রাল থিমটাকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেন্ট্রাল থিম তুমি যদি আমাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করো, আমি জানি না এই মানে আমাদের যারা ডব্লিউবিসিএস এক্সামিনার তারাও বুঝবে কিনা, সেন্ট্রাল থিম হচ্ছিল ইগনোরেন্স অফ দ্য কন্ট্রিবিউশন অফ চসার, এটা কিন্তু সেন্ট্রাল থিম, ঠিক আছে। মানে চসার যে অবদান, তার ইগনোরেন্স যেটা, সেটা সেকেন্ড পার্টে তুলে ধরেছে, কিন্তু যে চসার তার মানে প্রাপ্যটা পায়নি, সেটাই সেন্ট্রাল থিম, সেটাই বোঝাতে চাইছে বারবার অথারটা, ঠিক আছে। টাইটেল মাস্ট বি উইদিন 10 ওয়ার্ডস, 7-8 ওয়ার্ডস হলে টাইটেলটা খুব অ্যাট্রাকটিভ হয়, নট মোর দ্যান 10 ওয়ার্ডস অথবা 12 তো যেওই না, 10 ওয়ার্ডস এর মধ্যে টাইটেল রাখতে হবে, ঠিক আছে। মানে চসার নিজের প্রাপ্য জায়গাটি পায়নি, এটাকে যদি ইংরেজিতে আমি করি তাহলে সেটাই কিন্তু মেইন থিম, সেটাই মানে অথারের বারবার উগরে আসছে যে চসারকে প্রাপ্য জায়গা দেয়া হয়নি, তাই না, সেটাই তো উঠে আসছে। দেখো, হি স্ট্যান্ডস ইকুয়ালি উইথ জর্জ ওয়াশিংটন, এখানেও অথার বলছে যে জর্জ ওয়াশিংটনের সমতুল্য, ঠিক আছে। আর 3 নম্বরে বলছে যে শেক্সপিয়ার আর মিল্টন যদি সন্স হয়, চসার তাহলে বাবা, তার মানে আবার কম্পেয়ার করছে যে সে তার প্রাপ্য জায়গাটি পায়নি, ঠিক আছে। নোবেল, তারপরে সে ব্যাটিং করছে যে চসার নোবেল আবিষ্কার করেছে, তারপরে সে ক্রিটিক্সদের তুলোধনা করছে যে চসারকে এইভাবে দেখতো তারা, চসারকে একটা কপি পেস্ট রাইটার হিসেবে দেখতো তারা, সেই সব তুলে ধরছে, ঠিক আছে। সো
মানে অথারের কিন্তু একটা ক্ষোভের মধ্যে থেকে প্যাসেজটি তৈরি করেছে অথার। তোমাদের মনে হচ্ছে না অথারের ক্ষোভ উগড়ে দিচ্ছে যে চসার কেন প্রাপ্যটা পায়নি? ওইটাই কিন্তু সেন্ট্রাল থিম। তা সত্ত্বেও আমি বলছি দ্য ট্রু মেকার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রং সেন্ট্রাল থিম। মানে অত ডিপে সেন্ট্রাল থিম লিখলে যারা চেক করবে তারাও বুঝতে যদি না পারে মুশকিল। ঠিক আছে, তাদের কোয়ালিফিকেশন বা তাদের ক্যাপাবিলিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিক আছে, সরি ফর মাই স্ট্রং ওয়ার্ডস, বাট যেটা ফ্যাক্ট সেটা আমি বললাম, কারণ কিভাবে চেক হয় সেটা যদি জানো তাহলে অনেকটা লাকের উপর ডিপেন্ড করতে হয় চেকে। এই সিস্টেমটাকে এআই জেনারেটেড চেকিং যদি করে যায় পিএসসি, সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, কতগুলো স্যাম্পল সলিউশনস আপলোড করে দিল, একটা মোর আর লেস স্যাম্পল সলিউশন, সেখান থেকে তার প্যারাগ্রাফে এআই যদি চেক করে, দ্যাট ইজ দ্য বেস্ট। কারণ হিউম্যান এরার্স এবং হিউম্যান প্রেডিলেকশনস, হিউম্যান লার্নিং, মানে যে চেক করছে তার যদি তুমি ব্যান্ডউইথ দেখো তাহলে তুমি ভাববে যে আমার কপিটা সে চেক করছে কেন, একে দিয়ে চেক করাচ্ছে। এনিওয়ে, সো আমি হেডিং টাইটেল দিয়ে ফেলেছি। আমি হেডিং টাইটেল আমার ন্যারো ডাউন হয়ে গেছে। 1/3 লেন্থ হয়েছে কিনা? ইয়েস, আমার 140 ওয়ার্ডস হয়েছে। মানে পুরো ইয়েটা 139 to 140 ওয়ার্ড, সেটাই আমার লিমিট ছিল। আগেই আমি বলেছি 1/3 প্লাস মাইনাস 10%, এটা হচ্ছিল টলারেন্স লিমিট। ঠিক আছে, ভেবো না একদম টায় টায় ওইটুকুনির মধ্যেই লিখতে হবে, একটা পার্ট আমি বাদই দিয়ে দিলাম তাই জন্য। সেরকমও মানে অনেকে করে যে একটা সেন্টেন্স দুটো সেন্টেন্স বাদই দিয়ে দিলাম, ঠিক আছে, না থাকলে কি হবে? ঠিক আছে, সো এইটা 1/3 লেন্থ হয়ে গেল আমার। হেডিং টাইটেল মোটামুটি ঠিক আছে, গ্রামেটিক্যাল কোনো মিস্টেক নেই। ইনডিরেক্ট স্পিচে লিখেছি কিনা? ইয়েস, ইনডিরেক্ট স্পিচে লিখেছি। পাস্ট টেন্সে লিখেছি কিনা? ইয়েস, পাস্ট টেন্সে লিখেছি। এ দেখো, কিছু কিছু জায়গায় অ্যাসক্রাইব লিখেছি, যেখানে প্রেজেন্ট টেন্স দরকার সেখানে তো লিখতেই হবে। পাইনিয়ার্ড পাস্ট টেন্সে লিখেছি, এক্সিস্টেড পাস্ট টেন্সে লিখেছি, ভিউড হিম, অ্যাডমায়ার্ড হিম, সবই পাস্ট টেন্সে এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, স্পেলিংটা ঠিক আছে কিনা? আমার তো স্পেলিং মিস্টেক নেই, তোমরা করবে। হ্যাঁ, ফাইনালের আগে মানে ফাইনাল লেখার পরে যদি চেক করে নাও বেটার। মানে এইটা কখন চেক করবে জানো তো? এই পার্টটা যখন তোমার এই পার্টটা ক্যাচওয়ার্ডটা তুমি তৈরি করে নিলে, এই ডান দিকের যে ক্যাচওয়ার্ড পার্টটি আছে এটা যখন তৈরি করে নিলে, এখানেই চেক করার সময় স্পেলিং গ্রামার সবকিছু চেক করবে, পরে গিয়ে আর চেক করবে না। মানে ডাবল এফর্ট হয়ে যাচ্ছে না, ডাবল এফর্ট হয়ে যাচ্ছে। সো এইগুলো এই স্টেজেই চেক করে নেবে। হ্যাঁ, এখানে লাস্টের দিকে লেখা আছে যে এরার্স গুলো চেক করার, এগুলো দিস এরার্স আর জেনারেলি মেন্ট ফর এক্সামিনার্স, যে এক্সামিনাররা চেক করে। আমি আগেই এগুলো আমরা চেক করে নিয়েছি। রিপিটেশন হয়েছে কিনা, আমরা এক জায়গায় রিপিটেশন করিনি, সেটা বাদ বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেন্ট্রাল থিম মোর অর লেস কভার করেছি কিনা? হ্যাঁ করেছি। আননেসেসারি অ্যাডজেক্টিভস ইউজ করেছি কিনা? না করিনি। এক্সাম্পলস ইলাস্ট্রেশন বাদ দিয়েছি কিনা? ইয়েস। মেটাফর বাদ দিয়ে, মেটাফর নেই খুব একটা। ওন ওপিনিয়ন দিয়েছি কিনা? ওন ওপিনিয়ন ইজ নট অ্যালাউড, নিজের কোনো ওপিনিয়ন এর মধ্যে ডালা যাবে না। ঠিক আছে, আচ্ছা, আস্কিং কোশ্চেন্স দিয়েছি কিনা? না দিইনি। কোনো কোশ্চেন জিজ্ঞেস করা যাবে না, মানে আস্কিং কোশ্চেন টাইপের জিনিস লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা, কোন অফিসিয়ালসদের ডেজিগনেশন অফ অফিসিয়ালস রাদার দ্যান দেয়ার নেমস ইউজ করেছি। এখানে কোনো অফিসিয়ালসদের রেফারেন্স ছিল না, চসারের রেফারেন্স ছিল, যে একজন লিটারেরি ফিগার তার নাম নিয়েই আমরা করেছি। যদি অফিসিয়ালস হয় তাদের, তাহলে অফিসিয়ালস এর নাম আর টাইটেল আমাদের ইউজ করা যাবে না। ঠিক আছে, সেখানে ডেজিগনেশন আমাদের ইউজ করতে হবে। আমি লাস্টে প্রেসিটা লেখার পর কাউন্টিং অফ ওয়ার্ডস করে এখানে ব্র্যাকেট করে দিয়েছি কিনা? ইয়েস, আমি দিয়েছি। তাহলে আমার ফাইনাল এসি এই প্রেসি যদি হয়, দিস ইজ মাই ফাইনাল প্রেসি। সো 1 ঘন্টার ক্লাসে আমি কি কিছু ক্ল্যারিটি আনতে পারলাম যে প্রেসি কিভাবে লিখতে হবে বা কিভাবে, মোটামুটি একটু বুঝতে পারলে একটা লেমান টার্মসে, মানে খুব একটা সিরিয়াসলি নিও না যে এটা গ্রামেটিক্যাল একটা বিশাল দক্ষযোগ্য এখানে করতে হবে। আচ্ছা, এই সেন্টেন্স গুলো যেভাবে এক্সপ্রেশন থেকে করেছে স্যার, সেগুলো কি আমরাও পারবো? হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। প্রথমে করো না স্টেপ বাই স্টেপ, মানে প্রথমে
তুমি যদি ধরে নাও এই ক্যাচওয়ার্ড স্টেপটি তুমি নাও করতে পারো, মানে ক্যাচওয়ার্ড স্টেপটি তুমি পারছো না, তুমি এখানেই আন্ডারলাইন করে নাও না এইটা আমার ইম্পর্টেন্ট, এইটা আমার ইম্পর্টেন্ট, তারপর ডাইরেক্টলি তুমি এখানেও চলে যেতে পারো, এই দুটো থেকেও ডাইরেক্ট কম্বাইন করে নিতে পারো। ইট ইজ ইয়োর এক্সামিনেশন, তুমি যেভাবে ফিল ফ্রি করবে, তোমার যেখানে কমফর্ট হবে। অনেকে বলে না কমফর্ট জোনে থাকিস না, কমফর্ট জোন থেকে বেরিয়ে আয়। এই একটু একটু জ্ঞান দিই, দাঁড়াও, মাথায় এসছে এই কমফোর্ট জোন। অনেকে জ্ঞান দেয় দেখবে যে কাম আউট অফ ইউর কমফোর্ট জোন, তোমরা কমফোর্ট জোনে রয়েছো, তার থেকে বেরিয়ে এসে লেখো, তা নাহলে পারবে না, তা নাহলে মার্কস উঠবে না, তুমি মেইনসে যাচ্ছ, মেইনসের পরীক্ষা দিচ্ছ, কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে। আরে ভাই, কেউ কমফোর্ট জোন থেকে পৃথিবীতে বেরোয় না, প্রত্যেকে কমফোর্ট জোনে রয়েছে এবং সেটাই ন্যাচারাল। কমফোর্ট জোনের বাইরে না সচিন তেন্ডুলকার বেরিয়েছে, না মেসি বেরিয়েছে, না বেরিয়েছে। তারা প্র্যাকটিসের সময় লাগাতার প্র্যাকটিস করেছে, একটু খেটেছে প্র্যাকটিসের সময়। হার্ড ওয়ার্ক আর কমফোর্ট জোনের থেকে বাইরে বেরোনো দুটো ডিফারেন্ট জিনিস। হার্ড ওয়ার্ক, ইয়েস, 100% হার্ড ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক করো, হার্ড খাটনি খাটো, স্পেন্ড টাইম, মানে স্মার্টলি, স্মার্টনেস মানে আননেসেসারি উল্টো পাল্টা খাটবে না, আর টাইম ইনভেস্ট করো, সময় ইনভেস্ট করো, এই দুটো করো। কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে না। তুমি যদি, তোমার যদি মনে হয় যে এই লেখাটা আমার বোধগম্য হচ্ছে না, হ্যাঁ প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। কেউ কারোর কমফোর্ট জোন থেকে বেরোয় না। মেসির ন্যাচারাল ট্যালেন্ট ওটা, ওই রকম ভাবে ও ড্রিবেল করতে পারে। রোনাল্ডো 4 ফুট উঠে গিয়ে হেড দিতে পারে, দ্যাট ইজ ইজ ন্যাচারাল ক্যাপাবিলিটি, এবং কিছুটা হার্ড ওয়ার্ক দিয়ে সে সেটাকে হোন করেছে। সো কমফোর্ট জোন থেকে কেউ বেরোয় না, এটা একটা মিথ কমফোর্ট জোনের ব্যাপারটা। সো এনিওয়ে, তাহলে আই হোপ, মানে আমি জানি না তোমরা কতটা বুঝলে প্রেসিটা, বা প্রেসি লেখাটা দেখে আবার ভয় টয় পেয়ে যাও না যে এইরকম টাইপের প্রেসি লিখতে আমরা পারবো না, তাহলে কি নম্বর একেবারে তলানিতে যাবে? না, নম্বর তলানিতে যাবে না। কিছু স্ট্রাকচার ঠিক রাখলে, হ্যাঁ কিছু স্ট্রাকচার ঠিক রাখলে নম্বর 50%, 55% এমনি চলে আসে, ঠিক আছে? আর এইরকম ভাবে নিখুঁত যদি প্রেসি করো, তাহলে 40-এ 38-39-এর কম কোনো এক্সামিনার তোমাকে দেবে না, ঠিক আছে? সো হোপফুলি কিছুটা আমি বোঝাতে পারলাম। আমাদের সিরিজ ফর মেইনস এক্সামিনেশন হ্যাজ অলরেডি স্টার্টেড। যারা ক্লাস করছো, অনেকেই আছো মেইনসের ক্লাস করছো, সো প্লিজ কালকে থেকে হয়তো আমাদের, কাল পরশু থেকে বা সামনের সপ্তাহে থেকে আমাদের রেগুলার রাইটিং চলে আসবে। সপ্তাহে 3টে করে ইংলিশ রাইটিং কিন্তু তোমাদের মাস্ট করতে হবে, করে সাবমিশন করো। সেগুলো দেখার ব্যাপার, চেক করার ব্যাপার, সেগুলোর ফিডব্যাক দেওয়ার ব্যাপার, প্রত্যেকটা আমাদের দায়িত্ব। 50 topics we will again rehearse, 50টা ইম্পর্টেন্ট টপিকস ফর দিস মেইনস এক্সামিনেশন। এটা প্রত্যেকেই ট্রাই করো, মাগ আপ করার, কভার করার। ইট উইল বি হেল্পফুল ফর ইউ ইন 2025 and 26 মেইনস অলসো। Hope you have absorbed a lot from this session. If you like this session, আমি এই সেশনটি ইউটিউবে আপলোড করব, প্লিজ শেয়ার in your network. Thanks again and good night.